আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দলে নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম নূরের। এদিকে বন্যার্তদের যতদিন সাহায্য প্রয়োজন আমরা করে যাব বলছেন জাহিদ হোসেন। জানাবো বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31, ক্ষতিগ্রস্ত 58 লাখ মানুষ। আজ থেকে জুলুমের অবসান হোক বলছেন সালাউদ্দিন আহমেদ। বাইডেন মোদি ফোনালাপ, হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ। এবং সর্বশেষ জানাবো ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না বললেন উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দলে নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম নূরের। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। এই সময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। চিঠিতে নূর বলেন, গত বছরের 11 জুলাই গণ অধিকার পরিষদ জিওপি নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনঃ যাচাই করতে উপসচিব ও রাজনৈতিক দলের তথ্য পুনঃ যাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালামের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এরপর ওই কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত এক প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। গত বছরের 11 জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় ওই দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল। 10 জুলাই দলের জাতীয় কাউন্সিল নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনতান্ত্রিক ও কার্যক্রম মর্মে কমিটির নিয়োগ প্রতীয়মান হয়। চিঠিতে নুরুল হক নূর বলেন, গত বছরের 16 জুলাই গণ অধিকার পরিষদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সংশোধিত গঠনতন্ত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করে। উল্লেখ্য যে সব শর্ত পূরণ সত্ত্বেও গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ায় অন্যান্য সিদ্ধান্ত বিরুদ্ধে গত বছরের 25 জুলাই নিবন্ধন পুনঃ বিবেচনার জন্য আবেদন করি। এই অবস্থায় আবেদন এই যে নির্বাচন কমিশন কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন এবং 2023 সালের 10 জুলাই জাতীয় কাউন্সিল সহ এরই মধ্যে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্রাদি বিবেচনা করে গণ অধিকার পরিষদ নামীয় সক্রিয় কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে আজ থেকে 7 দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাবি জানানো হয়। এই সংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক যে কোনো চিঠি গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি রবিবারের বরাবর পাঠাতে অনুরোধ জানালেন নুরুল হক নূর। এই সংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক যে কোনো চিঠি গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি বরাবরে পাঠাতে অনুরোধ করেন নুরুল হক নূর। বন্যার্তদের যতদিন সাহায্য প্রয়োজন আমরা করে যাব বলছেন জাহিদ হোসেন। বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ। রিকশা চালক থেকে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক হারে আর্থিক সহযোগিতা করছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ত্রাণ তহবিলে 24 ঘন্টায় মানুষ অনুদান দিচ্ছে। তিনি বলেন, দেশের পূর্ব অঞ্চলে মানুষের জনমাল ঘরবাড়ি যে ক্ষতি হয়েছে, সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিএনপিও পাশে দাঁড়িয়েছে। আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ করছি, সেগুলো বিভিন্ন প্যাকেট করে বন্যা কবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি। নগদ এবং অর্থ সহায়তাও করছি। ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সেবাও চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত ওই লোকগুলোর সাহায্য প্রয়োজন আমরা সাহায্য করে যাব। নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে 24 ঘন্টা ত্রাণ সংগ্রহ চলছে। যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31, ক্ষতিগ্রস্ত 58 লাখ মানুষ। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশে সৃষ্ট হওয়া বন্যায় আরও 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ নিয়ে বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়ালো। অন্যদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58 লাখ ছাড়িয়েছে। তিনি জানান, বন্যায় বুধবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে কুমিল্লায়। জেলাটিতে সব মিলিয়ে মারা গেছেন 12 জন। এছাড়া চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 6 জন, কক্সবাজার 3 জন, ফেনীতে 2 জন, খাগড়াছড়িতে 1 জন, ব্রাহ্মণবাড়ী 1 জন এবং লক্ষ্মীপুর 1 জন মারা গেছেন। এর বাইরে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন আলী রেজা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায়
এখনো 12,27,554টি পরিবার পানিবন্দী আছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল 12,07,429টি। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,22,734 জন, যা মঙ্গলবারে ছিল 56,19,375 জন। ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে 4,000 আশ্রয় কেন্দ্রে 5,40,500 জন আশ্রয় নিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রায় 40,000 গবাদি পশুকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। জুলুমের অবসান হোক বলছেন সালাউদ্দিন আহমেদ। শত সহস্র শহীদ ছাত্র জনতার রক্তস্নাত বিজয় যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ থেকে জুলুমের অবসান হোক, কেউ কারোর উপর নির্যাতন করতে পারবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে। যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে, যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এর আগে বুধবার বিকেল কক্সবাজারের চকরিয়ার শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা বিএনপি উদ্যোগে সালাউদ্দিন আহমেদকে গণসংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফারুজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশ আইনের শাসন কায়েম করা হবে, সব শহীদদের রক্তের অঙ্গীকার অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে, সামাজিক সুবিচার নিশ্চিত হবে, এই দেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে। এ দেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, মানবতা বিরোধী আদালতে শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের সবার বিচার করা হবে, কাউকে ক্ষমা করা হবে না। 1975 সালে বাংলাদেশের মানুষ একটা বিচার দেখেছিল, আওয়ামী লীগ সেখান থেকে শিক্ষা নেয়নি, কোনোদিন শিক্ষা নেবেও না। আবার যদি কোনো লীগ ভোট চাইতে আসে, সেই দেশে জনগণ মেনে নেবে না। উল্লেখ্য, বিগত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করলে 2015 সালে 10 মার্চ রাতে রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক, পরবর্তী গুম হন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয় রাজ্যে শিলং শহরের গলফ কোর্স ময়দান থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন আহমেদ খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখান থেকে থাকতে হয়। 2023 সালে 28 ফেব্রুয়ারি আপিল ও খালাস পান তিনি এবং আদালত তাকে দেশে ফিরতে পাঠানোর নির্দেশ দেন। 11 আগস্ট থেকে ফেরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তাকে বরণ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কক্সবাজার থেকে রামু ঈদগাহ হয়ে চাকরিয়ার প্রবেশের সময় প্রতিটি জায়গায় হাজার হাজার জনতা হাত নাড়িয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান প্রিয় নেতাকে। বাইডেন মোদি ফোনালাপ, হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কি আলাপ হলো তা জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে তার সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক নিয়েও কথা হয়েছে। পোল্যান্ড ও ইউক্রেন ঐতিহাসিক সফরের জন্য জো বাইডেনের ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেন। গত কয়েক দশকের মধ্যে এটি ভারতের প্রধানমন্ত্রীর প্রথম কোনো সফর। জ্বালানি খাত সহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তার জন্য বাইডেন মোদির প্রশংসা করেন। জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন এই দুই নেতা। তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কায়ারের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতি ও পরও জোর দেন। এদিকে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়েছে মোদি। লিখেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মত বিনিময় করেছি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। একদিকে মোদি বলছেন বাংলাদেশ বিষয়ে বাইডেনের সঙ্গে তার কথা হয়েছে, অন্যদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে এই নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছে না বললেন উপদেষ্টা। ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সোমবার এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ। তিনি বলেন, এজন্য জরিপ কার্যক্রমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জরিপ কার্যক্রমে
আরও ফলপ্রসূ করতে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার জরিপ তথা তুলনামূলক স্টাডির ফলাফলের আলোকে ভূমি মন্ত্রণালয় আয়ত্তাধীন সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি ব্যবস্থা নির্দেশনা দেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমি উপদেষ্টা বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আয়ত্তাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় স্বাগত বক্তব্যে তিনি ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এএফ হাসান আরিফ বিগত 2008 সালের তুলনায় 2024 সালে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি ও অর্জনের কথা তুলে ধরে বলেন, এই অর্জনকে ধরে রাখতে হলে ভূমি জরিপ ব্যবস্থা হয়রানিমুক্ত ও ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছ টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ভূমি দলিলের মধ্যে অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি আইন আদালত অঙ্গনে মামলার জট সৃষ্টি হয়। এ ব্যাপারে তিনি সুষ্ঠু ভূমি জোনিং ও কঠোর আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। ভূমি উপদেষ্টা বলেন, দেশের প্রভাবশালী ব্যক্তি অসৎ উপায়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জমি জমা কিনেছে, তারা সঠিক তথ্য দ্রুত নির্ণয়ে সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এতে করে ভূমি বিষয়ক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।